আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি, কিন্তু আমার প্রত্যাশা সব যে পূরণ হবে তা নয়। বাংলাদেশে আজকে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, সেই ঘটনা স্মরণ করিয়ে দিচ্ছে ক্ষমতা দখলকারী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল, রিসেট বাটন, নতুন করে সবকিছু শুরু হবে, অতীতকে সব মুছে ফেলা হবে। এবং ২৪কে নিয়েই তার অভিযাত্রার কথা বলেছিলেন। তাহলে কি মহান মুক্তিযুদ্ধকে সত্যি সব মুছে ফেলার চেষ্টা? আজ রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধ ৭১ নামক একটি দল নিরপেক্ষ সংগঠনের অনুষ্ঠানের আয়োজন ছিল। সেখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সহ অনেক বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট ব্যক্তিরা গেছিলেন। হঠাৎ করে ইউনূসের মব বাহিনী সেখানে গিয়ে তাদের উপর চড়াও হয়। তাদের জীবনে যে লাঞ্ছনা তারা কখনো কল্পনাও করেননি, সেভাবে তারা লাঞ্ছনার শিকার হন। লতিফ সিদ্দিকীর ২ গালে জুতা মারো তালে তালে, তার গায়ে হাত দেওয়া হয়েছে। কয়েকজন মুক্তিযোদ্ধাকে পিটিয়ে পিটিয়ে সেখানে ফেলে দেওয়া হয়েছে। হাফিজুর রহমান কার্জন বারবার বলতেছিলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তারপরেও তাকে লাঞ্ছিত করা হয়েছে। শুধু সেখানেই না, লতিফ সিদ্দিকীর বাড়িতে আক্রমণ করা হয়েছে। এই মবের কাছ থেকে তাদেরকে উদ্ধার করে, মবের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলে মনে হচ্ছে ৭১ সালে যার কোনো অবদান নাই, মুক্তিযুদ্ধকে যিনি পছন্দ করেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পারিষদবর্গ যে রিসেট বাটন করতে চেয়েছিলেন, তাহলে কি বাংলাদেশে নতুন করে বাটন রিসেট করে মুক্তিযুদ্ধকে একেবারে বিনাশ করে দিতে চান, ভুলিয়ে দিতে চান? তা না হলে মুক্তিযুদ্ধের কথা বললেই সেটা অপরাধ, জয় বাংলার কথা বললে সেটা অপরাধ, মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে অপরাধ। মুক্তিযুদ্ধের সমস্ত স্মারককে দুমড়ে মুষড়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের যে আতুরঘর, সূতিকাঘর, বঙ্গবন্ধু ভবন, সেটাকে রাষ্ট্রীয় বাহিনীর উপস্থিতিতে রাষ্ট্রযন্ত্রের ব্যবহারের মধ্য দিয়ে গুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে জাতির জনকের সমস্ত মুরাল গুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি ক্যান্টনমেন্টের মধ্যেও যে মুরাল ছিল সেগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে। বীর শ্রেষ্ঠদের যে মুরাল ছিল তাও গুড়িয়ে দেওয়া হয়েছে। শিখা চিরন্তনী গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা কোথায় যাচ্ছি? তাহলে ইউনূসের কথাই সঠিক, রিসেট বাটন হচ্ছে, অর্থাৎ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিয়ে নতুন করে নতুন অধ্যায় সূচিত হবে। জয় বাংলা স্লোগান যারা যারা দিয়েছে তাদের অস্তিত্ব বিপন্ন। একটি শারীরিক প্রতিবন্ধী ছেলে, বাক প্রতিবন্ধী সাইদ, সেই সাইদকেও, সাইদের ছবিটা শুধু আমি আপনাদের দেখাতে চাই। কথা বলতে পারে না, শারীরিকভাবেও প্রতিবন্ধী, কোন রকম এলোমেলো ভাবে জয় বাংলাটা বলে। এই জয় বাংলা বলা এত বড় অপরাধ যে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। আমার মনে পড়ে জয় বাংলা বলার সবচেয়ে বড় অপরাধ ছিল পশ্চিমা হানাদার বাহিনীর কাছে। আজকে সেই জয় বাংলা সেরকম ভাবে অপরাধের স্লোগান হয়ে দাঁড়িয়েছে। একসময় জয় বাংলা ছিল মুক্তিযোদ্ধাদের প্রাণ সঞ্চারী স্লোগান, তাদের শক্তি সঞ্চয় করত জয় বাংলা স্লোগান দিয়ে। আজ মুক্তিযুদ্ধের সমস্ত অধ্যায়কে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। পাকিস্তান স্টাইলে ইনকিলাব জিন্দাবাদ দেওয়া হচ্ছে স্লোগান। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে পতিতালয়, বেশ্যাখানার মহিলাদের মতো এক মেয়ের কণ্ঠে তার ফিমেল অর্গান উচ্চারণ করে স্লোগান দেওয়ার ঘটনা দেখছি। এ কোথায় আমরা? বীর মুক্তিযোদ্ধা জেনাই খান পান্না বলেছেন, এখনই শেষ সময়, আর সময় নাই।
মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার। তিনি হয়তো ৭১-এর মতো প্রস্তুতি নেওয়ার কথা বলতে চেয়েছেন। টেলিভিশনে সোচ্চার কথা বলছেন গণমাধ্যম ব্যক্তিরা। মঞ্জুরুল আলম পান্নাকেও আজ রিপোর্টার্স ইউনিটি থেকে নিয়ে আটকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। একজন সিনিয়র সাংবাদিক গণমাধ্যমে মুক্ত কথা বলেন, এটা তার অপরাধ। কোথায় যাচ্ছে দেশটা? পাকিস্তানের কয়েক মন্ত্রী আসার পরই জোরদার হয়ে উঠেছে স্বাধীনতা বিরোধী চক্র। মুক্তিযুদ্ধের বাংলাদেশেরা রাখতে চায় না, ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। সেজন্যই পাকিস্তানিদের আনাগোনা এবং এদেশে ঘাপটি মেরে থাকা সেই পাকিস্তানিদের উত্তরসূরিরা নতুন উদ্যমে শুরু করেছে। জয় বাংলা শুনলে তাদের শরীরের প্রতিটি তন্ত্রে তন্ত্রে অ্যালার্জি উঠে যায়, ভয়ঙ্কর অপমান বোধ জেগে যায়। ৭১ এই স্লোগানের কাছে আমরা পরাজিত হয়েছিলাম। এই দেশটা জয় বাংলা স্লোগানের সঞ্চারিত ধ্বনিতে মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। ৩০ লক্ষ মানুষের রক্ত, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। আজ সব ধ্বংস করে দিতে চায়। এই দেশটাকে আবার পাকিস্তান বানাতে চায়। ডক্টর ইউনূসের যে রিসেট বাটন, মানে নতুন করে সব বাটন, অতীতের সব মুছে দিয়ে নতুন কিছু করতে চায়। না হলে মুক্তিযোদ্ধাদের অপরাধ কি? তারা মুক্তিযোদ্ধারা একত্রিত হতে পারবে না। তারা তো অপরাধী ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে। আজ যারা হামলা করেছে তারা কি তাদের উত্তরসূরি? না হলে মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে গিয়ে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করা, এবং কোন মুক্তিযোদ্ধা এই দেশের সবচেয়ে খ্যাতিমান মুক্তিযোদ্ধাদের। শুধু তাই নয়, লতিফ সিদ্দিকের বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের সর্বময় কমান্ডার যিনি ছিলেন বঙ্গবন্ধু, তার বাড়িও তো গুড়িয়ে দেওয়া হয়েছে। ওরাই বাংলাদেশকে আবার সাম্প্রদায়িক পাকিস্তানে পরিণত করতে চায়। আজ অনিবার্য সময় হয়ে এসেছে আমাদের ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করার। যারা দেখেছেন তাদের নয়, যারা দেখেননি তাদের উদ্দেশ্যে ছোট্ট একটি ক্লিপ দেখাতে চাই। যারা বলতেন শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ব্যবসা করে, আজকে একবার ভাবুন তো, শেখ হাসিনা ছাড়া মুক্তিযুদ্ধের চেতনাকে পাহারা দেবার কে আছে? একবার চিন্তা করুন তো, যুদ্ধ অপরাধীদের বিচার করে তাদের ফাঁসির রায় কার্যকর করা শেখ হাসিনা ছাড়া কে ছিল? একবার ভাবুন তো, জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগানে পরিণত করা শেখ হাসিনা ছাড়া কারো পক্ষে সম্ভব ছিল? মুক্তিযুদ্ধের সমস্ত স্মারক রক্ষা করা, প্রতিটি জেলায় জেলায় মুক্তিযোদ্ধাদের জন্য জাদুঘর করা, মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস, শেখ হাসিনা ছাড়া কে করে? যারা শেখ হাসিনাকে চেতনার ব্যবসায়ী বলতেন, কোথায় তারা আজকে? যারা বলতেন শেখ হাসিনা জয় বাংলা জাতীয় স্লোগানকে দলীয় স্লোগানে পরিণত করেছে, আজ তো শেখ হাসিনা নাই। যারা বলতেন বঙ্গবন্ধু আমাদের সকলের সম্পদ, শেখ হাসিনা ব্যক্তিগত সম্পদে পরিণত করেছেন, আজ কোথায় তারা? মুক্তিযোদ্ধাদের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে বলতেন এটা আওয়ামী লীগের একক দায়িত্ব না, আজ তো আওয়ামী লীগ নেই। আপনারা কোথায়? এই যারা চেতনার ব্যবসায়ী বলতেন, আজ তারা কোথায়? ঘৃণা হচ্ছে, লজ্জা হচ্ছে আপনাদের? বুঝতে পেরেছেন? অ্যাডভোকেট ফজলুর রহমান যিনি বীর মুক্তিযোদ্ধা, তিনি সঠিক বলেছেন, শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর প্রমাণিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করার জন্য শেখ হাসিনা ছাড়া অন্য কেউ বিকল্প নাই। ডক্টর ইউনূস এবং তার সহযোগীরা পাকিস্তানের পরাজয়ের প্রতিশোধ নিতে তাদের উত্তরসূরি হিসাবে কাজ করছে। এখনো যাদের বুঝতে বাকি আছে তাদের আর কোনোদিন চৈতন্যোদয় হবে না। ৭১-এর মতো আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় চলে এসেছে।
বীর মুক্তিযোদ্ধা জেলাই খান পান্না বলছেন, এখন শেষ সময় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার। আমি বলবো শুধু মুক্তিযোদ্ধা না, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেন, যে যে দলই করেন না কেন, আমাদের এখন একটাই দল, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমাদের এখন ঐক্যবদ্ধ হয়ে ৭১-এর পরাজয়ের প্রতিশোধ যারা নিতে চায় তাদের অস্তিত্ব বিনাশ করে দিতে হবে। পৃথিবীর কোনো দেশেই বিজয়ী এবং বিজিতরা, অর্থাৎ যারা জিতেছে এবং যারা পরাজিত, তারা একত্রে থাকে না, তাদের বিনাশ করে দেওয়া হয়। বঙ্গবন্ধু মহান নেতা ছিলেন, কঠোর হতে পারেননি, কঠোর হননি, কিন্তু রাজনীতির যে সূত্র, সেই সূত্রে পরাজিতদের ছেড়ে দিলে তারা কখনো না কখনো সবল মারেই। আজ বাংলাদেশে সেটাই দৃশ্যমান। যে যে দলই করেন না কারো, যারা লাল সবুজের পতাকায় বিশ্বাস করেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করেন, যারা আমার স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বিশ্বাস করেন, যারা পাকিস্তানের নির্মম নির্যাতন অত্যাচার, আমার বাবনকে ধর্ষণ করা, আমার ভাই বোনদের ৩০ লক্ষকে হত্যা করায় ঘৃণা জানান, তাদের আজ ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নাই, না হলে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। আসুন ঐক্যবদ্ধ হই, এখন আর বসে থাকার সময় নয়। আমাদের দল মুখ্য না, আমাদের ঐক্যের সূত্র একটাই, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের জয় বাংলা। বাংলাদেশে এই স্লোগান উঠেছে যে শত বাধাতেও হাল ছাড়ি না নেত্রী মোদের শেখ হাসিনা। বিশেষ করে আমাকে যখন কেউ প্রশ্ন করে, পার্টিকুলারলি যে বাংলাদেশে আমাকে যখন বিভিন্ন মানুষে যখন প্রশ্ন করে, জিজ্ঞাসা করে যে প্রধানমন্ত্রী কি আবার বাংলাদেশে আসবেন, উনি কি প্রধানমন্ত্রী হবেন, উনি কি দলের হাল ধরবেন, তখন আমি নির্দ্বিধায় একদম কনফিডেন্টলি একটি কথা বলি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, উনি আবার প্রধানমন্ত্রী হবেন। শত বাধাতেও আমরা হাল ছাড়ি না নেত্রী মোদের শেখ হাসিনা। আসলে এই কথাটি কেন বলি, এটির পিছনে যৌক্তিকতা কি, কেন, ইতিহাস কি বলে, আসলে একটু ইতিহাস পর্যালোচনা করে দেখি যে আসলে কেন আমরা এই কথাটি বলতে পারি নির্দ্বিধায় নিশ্চিন্তে যে শত বাধাতেও হাল ছাড়ি না নেত্রী মোদের শেখ হাসিনা। কেন তার প্রতি আমাদের এই অগাধ বিশ্বাস, আসলে একটু দেখি। আসলে আমরা যদি একটু অতীতে ফিরে দেখি, তাহলে আমরা যদি দেখি যে 1975 সালের 15ই আগস্ট যখন জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, হত্যা করার পরে বাংলাদেশ আওয়ামী লীগ একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল। মানুষের মনে প্রশ্ন ছিল যে আদৌ, যেহেতু যে দলের ফাউন্ডিং ফাদার, একটা দেশের ফাউন্ডিং ফাদারকে, একটা দলের প্রধানকে যখন মেরে ফেলা হয়েছে, তার পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, ওই পরিবারের কোনো পুরুষ সদস্যকে রাখা হয়নি, সবাইকে হত্যা করা হয়েছে, তখন এই দলের কে হাল ধরবে, দলটা আদৌ টিকবে কিনা, এগুলো নিয়ে মানুষের মনে অনেক সন্দেহ ছিল, অনেক প্রশ্ন ছিল, অনেক দ্বিধা ছিল মানুষের মনে। তখন 75 সালের পর থেকে দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে 75 থেকে 81 সাল পর্যন্ত শেখ হাসিনা ভারতে অবস্থান করেন। ভারতে অবস্থান করার পরে 17ই মে 1981 সালে উনি বাংলাদেশে আসেন। এই যে দীর্ঘ সময় 75 থেকে 81 সাল পর্যন্ত উনি যে ভারতে ছিলেন, ওখান থেকেই উনি বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীদের, আওয়ামী লীগের, তৃণমূল থেকে নিয়ে সমস্ত নেতাকর্মীদের সাথে উনি যোগাযোগ রক্ষা করে চলেছেন, এবং বাংলাদেশের নেতারাও ভারতে গিয়ে ওনার সাথে যোগাযোগ করেছেন। তারপরে দীর্ঘ রাজনৈতিক প্রচেষ্টার ফলে এবং অভিজ্ঞতার ফলে সাহস নিয়ে 1981 সালের 17ই মে উনি দেশে ফিরে আসেন। দেখেন, চিন্তা করেন যে একজন মানুষ 6 বছর ভারতে অবস্থান করেছে, ভারতে অবস্থান করে বাংলাদেশে একটা দেশের রাজনৈতিক দলের প্রধানকে, তার বাবাকে, তার পরিবারের সবাইকে শেষ করে দিয়েছে। একবার শুধু চিন্তা করুন যে এই ঘটনাটা যদি আপনার বেলায় হতো, আপনার বাবা, মা, ভাই, বোন সবাইকে যদি হত্যা করে ফেলতো, তাহলে আপনি মানসিকভাবে কেমন থাকতেন, বা আপনার কাছে আপনার অবস্থাটা কি হতো। সেই জায়গা থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পুরো পরিবারকে হারিয়ে দীর্ঘ 6 বছর বিদেশে অবস্থান করে, কষ্ট করে, তিল করে এই বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্গঠিত করে 17ই মে 1981 সালে বাংলাদেশে ফিরে আসেন। তারপরে বাংলাদেশে ফিরে আসার পরে ওনাকে কিন্তু বাংলাদেশে ধানমন্ডি 32 নম্বরকে যেতে দেওয়া হয় নাই, ওখানে গিয়ে ফুল দিতে যেতে দেওয়া হয় নাই, অনেক বাধা বিপত্তি তাকে পার হতে হয়েছে। তাকে
এই গত 5ই আগস্ট সহ মোট 20 বার এই শেখ হাসিনাকে হত্যার জন্য চেষ্টা করা হয়েছে। তারপরেও উনি কোনো বাধাতেই থামেন নাই। দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াইয়ের পরে দীর্ঘ 21 বছর পর বাংলাদেশ আওয়ামী লীগকে শেখ হাসিনার নেতৃত্বে আবার ক্ষমতা আনে। এরই নাম হচ্ছে শেখ হাসিনা। তো এই জন্যই আমরা বলি, এই যে আজকে বাংলাদেশের স্লোগানটি উঠেছে যে শত বাধাতেও হাল ছাড়ি না নেত্রী মোদের শেখ হাসিনা। কেন হাল ছাড়ি না? বিকজ 21 বছর পর একটা দলের নেতাকে, ওই নেতার পরিবারকে, সবাইকে শেষ করে দেওয়ার পরেও একজন লৌহ মানবী আয়রন লেডি, যার নেতৃত্বে একটি দল ক্ষমতায় এসেছে, সেই নেত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা। তারপরে আপনি যদি চিন্তা করেন যে 111-এর সময় তাকে মাইনাস করার জন্য কত চেষ্টা করা হয়েছিল, তাকে দীর্ঘ প্রায় 2 বছরের কাছাকাছি সময় তাকে জেলে থাকতে হয়েছে। 111-এর সময় কিন্তু আমাদের 2টা শ্রেণীর বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে। একটা হচ্ছে সংস্কারপন্থীদের বিরুদ্ধে, আরেকটা অংশ হচ্ছে সেনা শাসকদের বিরুদ্ধে, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের বিরুদ্ধে। 2টা শক্তির বিরুদ্ধেই শেখ হাসিনা জেলে থাকা অবস্থায় আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা লড়াই করি। আমার মনে আছে এই কথাটা এই কারণে বললাম 111-এর কথা, যে 111-এ একজন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের বাসায় আমি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সহ আমরা 3 জনে গিয়ে গুলি করে আসছিলাম। উনি সংস্কারপন্থী ছিল, এই জন্য ওনাকে স্টপ করানোর জন্য। সো এই পরিস্থিতি পার হয়ে 2টা শক্তির বিরুদ্ধে লড়াই করে শেখ হাসিনা গণতন্ত্রের জন্য আপোষ করেন নাই। তারপরে 2008 সালে নির্বাচন হয়েছে, তারপরে উনি ক্ষমতায় এসেছেন। উনি কিন্তু কোনো শক্তির কাছে উনি মাথা নত করেন নাই। উনি হচ্ছেন একজন হার না মানা সংগ্রামী নেত্রী। ওনার জীবনে দীর্ঘ লড়াই সংগ্রাম করে 20 বার যাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে, সেই দীর্ঘ লড়াই সংগ্রাম করে উনি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে বারবার হাল ধরেছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগকে উনি ক্ষমতায় এনেছেন। এটি হচ্ছে শেখ হাসিনা। তো এই জন্য আমরা বলি যে শত বাধাতেও হাল ছাড়ি না নেত্রী মোদের শেখ হাসিনা। তো ইনশাল্লাহ আমি সবাইকে বলবো, বাংলাদেশের সবাইকে বলবো, সমস্ত নেতা কর্মীদেরকে বলবো যে আপনারা কেউ হাল ছাড়বেন না, আপনারা কেউ মনোবল হারাবেন না। শত বাধাতেও হাল ছাড়ি না নেত্রী মোদের শেখ হাসিনা। আমাদের একজন শেখ হাসিনা আছে, ইনশাল্লাহ আবারও নিশ্চিত শত লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের শেখ হাসিনা আসবেন। শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগের ইতিহাস, শেখ হাসিনার ইতিহাস, সে এক দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস। সো ভয় পাওয়ার কোনো কিছু নাই। ইনশাল্লাহ শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনাই বাংলাদেশ